রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার। মাধুরীর বয়ান। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। অদ্ভুত ফেসবুক স্ট্যাটাস। আজ সকালে ফোন চেক করতে গিয়ে দেখি অনেক মেসেজ এসেছে। সবাই জিজ্ঞেস করছে অভিষেকের ফেসবুক স্ট্যাটাস নিয়ে। আমি তাড়াতাড়ি ফেসবুক খুলে দেখি সে তার রিলেশনশিপ স্ট্যাটাস ইন আ রিলেশনশিপ করেছে এবং আমার নাম ট্যাগ করেছে। অনেক লাইক, কমেন্ট এসেছে। সবাই কনগ্র্যাচুলেশন দিচ্ছে। একজন লিখেছে ভাইজা, খুব সুন্দর জুটি, আরেকজন লিখেছে কবে বিয়ে। আমার হাত কাঁপতে লাগল। অভিষেককে ফোন করে জিজ্ঞেস করলাম, এটা কি করেছিস? সে বলল, সত্যি বলেছি মা, আমি তোমার সাথে রিলেশনশিপে আছি। আমি বললাম, সবাই দেখছে। সে বলল, দেখুক, আমি চাই সবাই জানুক তুমি আমার প্রেমিকা। সন্ধ্যায় বাড়ি এসে সে আমাকে বলল, মা, আজ অনেক বন্ধু ফোন করেছে। সবাই বলেছে তুমি খুব সুন্দর, আমি ভাগ্যবান। আমার মুখ লাল হয়ে গেল। সে বলল, এখন আমাদের রিলেশনশিপ অফিসিয়াল। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তারপর আমরা বিয়ে করব। ফেসবুকে এখনও নোটিফিকেশন আসছিল। আমি ভাবছিলাম এই পোস্ট ডিলিট করব নাকি রাখব। রহস্যের গভীরে। কিন্তু পরের দিন সকালে যা ঘটল সেটা আরও অদ্ভুত। অভিষেক আমার কাছে এসে বলল, মা, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমাদের পুরনো বাড়ির তলায় একটা গুপ্ত কক্ষ আছে। আমি হেসে বললাম, স্বপ্ন তো স্বপ্নই, এসব নিয়ে ভেবো না। কিন্তু অভিষেক বলল, না মা, স্বপ্নটা খুব স্পষ্ট ছিল। আমি দেখলাম যে সেই কক্ষে আমাদের পরিবারের একটা পুরনো রহস্য লুকানো আছে। এই কথা শুনে আমার মনটা অস্থির হয়ে উঠল। কারণ আমার মনে পড়ে গেল আমার শাশুড়িমা একবার বলেছিলেন যে আমাদের এই বাড়িতে কোনো এক সময় একটা বড় ধনসম্পদ লুকানো ছিল। কিন্তু সেই সময় আমি এসব কথায় কান দেইনি। গুপ্ত কক্ষের সন্ধানে। সেদিন বিকেলে আমি, অভিষেক আর রিয়া মিলে আমাদের পুরনো বাড়ির বেসমেন্টে গেলাম। বাড়িটা আমাদের পরিবারে ৩ প্রজন্ম ধরে আছে। অভিষেকের দাদু এই বাড়ি তৈরি করেছিলেন। বেসমেন্টে গিয়ে অভিষেক দেয়ালের দিকে তাকিয়ে বলল, মা, এই দেয়ালটা অন্যগুলোর চেয়ে আলাদা লাগছে। মনে হচ্ছে এর পিছনে কিছু আছে। আমি ভালো করে দেখলাম। সত্যিই দেয়ালটা একটু আলাদা। ইটের রং আর বুনোটে পার্থক্য আছে। রিয়া বলল, মা, আমরা কি এই দেয়ালটা একটু খুঁড়ে দেখতে পারি? আমি বললাম, আগে তোমার বাবাকে বলি। উনি এলে আমরা সবাই মিলে দেখব। স্বামীর প্রতিক্রিয়া। সন্ধ্যায় সুদীপ অফিস থেকে এসে যখন আমরা সব কিছু বললাম, প্রথমে সে হেসে বলল, এসব কি সব বাজে কথা? স্বপ্নের কথা বিশ্বাস করে তোমরা এখন খনন কাজ শুরু করবে? কিন্তু অভিষেক বলল, বাবা, শুধু স্বপ্ন নয়, দেয়ালটা সত্যিই আলাদা। তুমি একবার দেখে এসো। সুদীপ বাধ্য হয়ে বেসমেন্টে গেল। ফিরে এসে সে বলল, সত্যিই দেয়ালটা একটু আলাদা। তবে এখনই কিছু করার দরকার নেই। সপ্তাহান্তে আমরা একটু খোঁজখবর নিই। রহস্যের সমাধান। শনিবার সকালে আমরা সবাই মিলে বেসমেন্টে গেলাম। সুদীপ একটা হাতুড়ি নিয়ে এসেছিল। সে দেয়ালে হাতুড়ি দিয়ে টোকা দিল। আশ্চর্য! দেয়ালের একটা অংশ থেকে ফাঁকা আওয়াজ এলো। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সুদীপ আস্তে আস্তে দেয়ালের সেই অংশটুকু ভাঙতে শুরু করল। কিছুক্ষণ পর একটা ছোট দরজার মতো খোলা অংশ দেখা গেল। টর্চলাইট জ্বালিয়ে ভিতরে তাকালাম। সত্যিই সেখানে একটা ছোট কক্ষ আছে। আমরা সবাই একসাথে ভিতরে ঢুকলাম। অবিশ্বাস্য আবিষ্কার। গুপ্তকক্ষে ঢুকে যা দেখলাম তা সত্যিই অবিশ্বাস্য। সেখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা আছে। বাক্সের উপর লেখা আছে, দাস পরিবারের ধনসম্পদ, ১৯২৫ সাল। বাক্স খুলে দেখি এর ভিতরে রয়েছে পুরনো সোনার গয়না, কিছু রূপার মুদ্রা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পারিবারিক ইতিহাসের একটা ডায়েরি। ডায়েরিতে লেখা আছে যে অভিষেকের প্রপিতামহ ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি এই ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম কঠিন সময়ে এর সাহায্য নিতে পারে। পারিবারিক বন্ধন। সেদিন রাতে আমাদের পুরো পরিবার একসাথে বসে ডায়েরিটা পড়লাম। জানলাম আমাদের পূর্বপুরুষদের অনেক গৌরবময় ইতিহাস। অভিষেক বলল, মা, এই আবিষ্কারের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি না থাকলে আমরা কখনোই এই পারিবারিক ঐতিহ্য খুঁজে পেতাম না।
রিয়া বলল, দিদিভাই, তুমি যে মায়ের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলে সেটা কি এই কারণে? অভিষেক হেসে বলল, হ্যাঁ, আমি জানতাম যে মায়ের সাথে আমার সম্পর্ক সবচেয়ে গভীর। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, গাইড এবং অনুপ্রেরণা। যদিও ফেসবুকের ব্যাপারটা ছিল একটা ইনোসেন্ট প্র্যাঙ্ক, কিন্তু এর মাধ্যমে আমি চেয়েছিলাম সবাইকে বলতে যে পৃথিবীতে মায়ের মতো আর কোনো মানুষ নেই। নতুন অ্যাডভেঞ্চারের শুরু। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ এসেছে। আমরা ঠিক করেছি যে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে আরও গবেষণা করব। ডায়েরিতে উল্লেখ আছে যে আমাদের অন্য কয়েকটি স্থানেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে। অভিষেক বলল, মা, এই গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাব। সেখানেও নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমি বললাম, হ্যাঁ, এটা একটা দারুণ আইডিয়া। আমাদের পুরো পরিবার একসাথে এই রহস্য উন্মোচনের যাত্রায় যাব। পারিবারিক ঐক্য। সেদিন রাতে খাবার টেবিলে বসে আমি বুঝতে পারলাম যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। অভিষেকের সেই মজার ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে এই অবিশ্বাস্য আবিষ্কার পর্যন্ত সব কিছুই আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। সুদীপ বলল, মাধুরী, তোমার সন্তানেরা তোমাকে ভীষণ ভালোবাসে। অভিষেকের সেই স্ট্যাটাসটা দেখে আমিও বুঝেছি যে একজন মায়ের স্থান কতটা উঁচুতে। রিয়া বলল, মা, আমিও চাই আমার মতো একটা মেয়ে হতে যে তার পরিবারের জন্য এত কিছু করতে পারে। অভিষেকের আসল পরিকল্পনা। রাতে শোবার আগে অভিষেক আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি সত্যিই সেই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারটা ছিল একটা পরিকল্পনা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? অভিষেক বলল, আসলে আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের পরিবারের সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছি না। তাই আমি ভাবলাম এমন কিছু করি যাতে আমরা সবাই একসাথে একটা অ্যাডভেঞ্চারে যেতে পারি। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি সত্যিই খুব চালাক। তোমার এই পরিকল্পনার জন্য আমাদের পরিবার অনেক কিছু জানতে পারল এবং আরও কাছে এলো। ভবিষ্যতের পরিকল্পনা। পরের কয়েকদিন আমরা আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে আরও জানার চেষ্টা করলাম। আমাদের বয়স্ক আত্মীয়দের সাথে যোগাযোগ করলাম। তাদের কাছ থেকে জানলাম আরও অনেক রোমাঞ্চকর গল্প। অভিষেকের দাদি আমাদের বললেন, তোমাদের দাদু জীবিত থাকতে বলতেন যে আমাদের পরিবারে একটা ঐন্দ্রজালিক শক্তি আছে। যারা এই পরিবারের মানুষদের সত্যিকারের ভালোবাসে, তারা অবশ্যই পরিবারের লুকানো রহস্য খুঁজে বের করতে পারবে। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। বুঝলাম যে অভিষেকের স্বপ্ন আর তার পরিকল্পনা সব কিছুই ছিল আমাদের পারিবারিক ভালোবাসারই ফসল। গ্রামের বাড়িতে নতুন রহস্য। 1 মাস পর আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আরও একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। আমাদের গ্রামের বাড়ির পুকুরের পাড়ে একটা পুরনো বটগাছ আছে। সেই গাছের নিচে অভিষেক আবার কিছু একটা খুঁজে পেল। এবার পেলাম একটা পুরনো মানচিত্র। মানচিত্রে দেখানো আছে আমাদের জেলার বিভিন্ন স্থানে আরও কিছু গুপ্তধন লুকানো আছে। রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, এবার আমাদের একটা পুরো ট্রেজার হান্টিং অ্যাডভেঞ্চার হবে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে। এই রহস্যগুলো হয়তো আমাদের পূর্বপুরুষেরা কোনো বিশেষ কারণে লুকিয়ে রেখেছিলেন। পারিবারিক ঐতিহ্যের মূল্য। এই পুরো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি বুঝেছি যে পারিবারিক বন্ধন আর ঐতিহ্য কতটা মূল্যবান। অভিষেকের সেই মজার ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে আমাদের এই অবিশ্বাস্য আবিষ্কার, সব কিছুই আমাদের পরিবারকে একসুতো বেঁধেছে। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখনও আমার মনে হয় সব কিছুই স্বপ্নের মতো। কিন্তু সত্যি হচ্ছে, পরিবারের ভালোবাসা আর একটাই পারে যে কোনো রহস্যের সমাধান করতে। নতুন যাত্রার শুরু। আমাদের পরিবার এখন একটা নতুন যাত্রা শুরু করেছে। আমরা ঠিক করেছি যে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লিখব। অভিষেক ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, তাই সে এই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছে। রিয়া বলল, মা, আমিও এই প্রজেক্টে সাহায্য করতে চাই। আমি আঁকতে পারি, তাই আমি আমাদের পূর্বপুরুষদের ছবি এঁকে দেব। সুদীপ বলল, আমি আমাদের আবিষ্কৃত জিনিসগুলোর ফটোগ্রাফি আর ডকুমেন্টেশনের দায়িত্ব নেব। শেষ কথা। আজ যখন আমি পিছনে তাকাই, তখন মনে হয় অভিষেকের সেই ছোট্ট প্র্যাঙ্কটাই আমাদের পরিবারে একটা বিপ্লব এনে দিয়েছে। আমরা শুধু একটা গুপ্তধন খুঁজে পাইনি, বরং আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছি। পরিবারের প্রতিটি সদস্য এখন আগের চেয়ে অনেক কাছে। আমরা একসাথে সময় কাটাই, একসাথে পরিকল্পনা করি, আর একসাথে স্বপ্ন দেখি। যারা এই গল্প শুনছেন, তাদের বলতে চাই, পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় ধন সম্পদ। আর সেই ভালোবাসা থেকেই জন্ম হয় অসাধারণ সব অ্যাডভেঞ্চার আর আবিষ্কারের।
আমাদের অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। আগামী মাসে আমরা সেই মানচিত্র অনুসরণ করে নতুন কিছু খোঁজার পরিকল্পনা করছি। কে জানে, হয়তো আরও অবিশ্বাস্য কিছু আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য। রাতের গোপন আলোচনা। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর সুদীপ বিছানায় শুয়ে কথা বলছিলাম। সুদীপ বলল, মাধুরী, তুমি কি বিশ্বাস করো যে এই সব ঘটনা সত্যিই কোনো অলৌকিক শক্তির কারণে হচ্ছে? আমি বললাম, জানি না। তবে অভিষেকের স্বপ্ন এবং তারপরে এই আবিষ্কার, এটা নিছক কাকতালীয় মনে হচ্ছে না। সুদীপ বলল, আমার মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা সত্যিই কোনো বিশেষ কারণে এইসব লুকিয়ে রেখেছিলেন। হয়তো তারা জানতেন যে একদিন আমাদের এর প্রয়োজন হবে। আমি উঠে জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার মনে পড়ল আমার শাশুড়ি মা বলতেন যে পূর্ণিমার রাতে আমাদের বাড়ির চারপাশে একটা বিশেষ শক্তি অনুভব করা যায়। হঠাৎ করে আমি দেখলাম বেসমেন্টের জানালা দিয়ে একটা অদ্ভুত নীল আলো বের হচ্ছে। আমি সুদীপকে ডাকলাম, দেখো তো, ওই আলোটা কি? সুদীপ উঠে এসে দেখল। তার চোখ বড় হয়ে গেল। বলল, এটা কি ব্যাপার? আমরা তো বেসমেন্টের কোনো লাইট জ্বালিয়ে রাখিনি। রাতের অভিযান। আমরা দুজনে চুপি চুপি বেসমেন্টে নামলাম। গিয়ে দেখলাম সেই গুপ্ত কক্ষের ভিতর থেকে নীল আলো বের হচ্ছে। আলোটা অদ্ভুত রকম মৃদু আর শান্তিদায়ক। কক্ষে ঢুকে দেখলাম যে আলোটা আসছে সেই পুরনো ডায়েরি থেকে। ডায়েরির পাতাগুলো যেন নিজে নিজেই জ্বলছে। আমি কাঁপা গলায় বললাম, সুদীপ, এটা কি হচ্ছে? সুদীপ সাহস করে ডায়েরিটা তুলে নিল। সাথে সাথে আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। এবার আমরা দেখতে পেলাম ডায়েরির পাতায় নতুন কিছু লেখা দেখা দিচ্ছে। নতুন লেখায় দেখলাম, যখন পরিবারের সবাই একসাথে থাকবে, তখনই এই রহস্যের সম্পূর্ণ সমাধান পাওয়া যাবে। তোমাদের যাত্রা এখনও শেষ হয়নি। পরবর্তী পূর্ণিমার রাতে আবার এসো। সকালের আলোচনা। পরদিন সকালে আমরা অভিষেক আর রিয়াকে সব কিছু খুলে বললাম। অভিষেক বলল, বাবা মা, তোমরা হয়তো ঠিক বলছ। কারণ আমিও গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। রিয়া জিজ্ঞেস করল, কি স্বপ্ন? অভিষেক বলল, আমি দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, তুমি আমার পরিবারের উত্তরাধিকারী। তুমি এবং তোমার পরিবার মিলে আমাদের পূর্বপুরুষদের একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি বললাম, সে আর কি বলেছিল? অভিষেক বলল, তিনি বললেন যে আমাদের পরিবার বহু প্রজন্ম ধরে একটা বিশেষ দায়িত্ব পালন করে আসছে। আমরা শুধু ধনসম্পদের রক্ষক নই, বরং আমাদের এলাকার মানুষদের কল্যাণের জন্য কাজ করার দায়িত্ব আছে। রিয়া উৎসাহিত হয়ে বলল, মানে আমরা একটা গোপন মিশনের অংশ? আমি বললাম, হয়তো। কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। পরবর্তী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রামে ফিরে যাওয়া। পরের সপ্তাহে আমরা আবার গ্রামে গেলাম। এবার আমাদের সাথে ছিল সুদীপের বড় ভাই সুজিত আর তার পরিবার। আমি সুজিত ভাইকে সব কিছু বলেছিলাম। তিনি প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু সেই নীল আলোর ফটো দেখে তিনিও অবাক হয়ে গেলেন। গ্রামে গিয়ে আমরা আমাদের বয়স্ক কাকাকে সব কিছু জানালাম। কাকা শুনে বললেন, আরে, এতদিন পর তোমরা জানতে পারলে। আমি তো এই বিষয়ে অনেক কিছু জানি। আমরা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন? কাকা বললেন, হ্যাঁ। আমাদের পরিবার প্রায় 100 বছর ধরে এই এলাকার দরিদ্র মানুষদের সাহায্য করে আসছে। তোমাদের দাদু প্রতি পূর্ণিমার রাতে সেই গুপ্ত ধনসম্পদ থেকে কিছু নিয়ে গরিব মানুষদের মধ্যে বিতরণ করতেন। আসল রহস্য উন্মোচন। কাকা আরও বললেন, কিন্তু তোমাদের দাদু মারা যাওয়ার পর এই কাজ বন্ধ হয়ে গেছে। কারণ আমরা জানতাম না যে ধনসম্পদ কোথায় লুকানো আছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করতে হবে? কাকা বললেন, তোমাদের সেই কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। আগামী পূর্ণিমার রাতে তোমরা সেই গুপ্ত কক্ষে যাবে। সেখানে তোমাদের পূর্বপুরুষদের আত্মা তোমাদের সাথে কথা বলবেন। তারা তোমাদের বলবেন কিভাবে এই কাজ করতে হয়। অভিষেক বলল, কাকু, এটা কি বিপজ্জনক? কাকা হেসে বললেন, না বাবা। তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের মন্দ কিছু করবেন না। তারা শুধু চান যে তাদের ভালো কাজ চালিয়ে নিয়ে যাও। পূর্ণিমার রাতের প্রস্তুতি। পরবর্তী পূর্ণিমা আসার আগে আমরা অনেক প্রস্তুতি নিলাম। আমরা আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলোর একটা তালিকা তৈরি করলাম। কে কে সাহায্যের প্রয়োজন আছে সেটা খোঁজ নিলাম। অভিষেক বলল, মা, আমি ভাবছি আমরা শুধু টাকা না দিয়ে শিক্ষা আর স্বাস্থ্যসেবার ব্যবস্থাও করতে পারি। রিয়া বলল, হ্যাঁ, আমরা একটা ছোট স্কুল খোলার কথাও ভাবতে পারি। সুদীপ বলল, এটা খুবই ভালো আইডিয়া। আমাদের পূর্বপুরুষেরা নিশ্চয়ই খুশি হবেন।
পূর্ণিমার রাতের অভিজ্ঞতা। অবশেষে পূর্ণিমার রাত এলো। আমরা চারজনে সেই গুপ্ত কক্ষে গেলাম। রাত 12টার সময় আবার সেই নীল আলো দেখা দিল। এবার আলোটা আরও উজ্জ্বল। আর আমরা দেখতে পেলাম যে আলোর মধ্যে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে। একজন বৃদ্ধ মানুষ আমাদের সামনে দাঁড়ালেন। তার চেহারা দেখে মনে হল তিনি অভিষেকের দাদুর মতো। তিনি মৃদু গলায় বললেন, আমি তোমাদের প্রপিতামহ রমেশ চন্দ্র দাস। আমি খুশি যে তোমরা আমাদের পারিবারিক দায়িত্ব সম্পর্কে জানতে পেরেছ। আমার গলা বসে গিয়েছিল। কোনো কথা বলতে পারছিলাম না। প্রপিতামহ আরও বললেন, এই ধনসম্পদ শুধু তোমাদের নিজেদের জন্য নয়। এটা দিয়ে তোমাদের সমাজের কল্যাণ করতে হবে। পূর্বপুরুষের নির্দেশনা। প্রপিতামহ অভিষেককে দেখিয়ে বললেন, তুমি এই পরিবারের নতুন প্রতিনিধি। তোমার উপর দায়িত্ব পড়েছে এই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার। অভিষেক কাপা গলায় জিজ্ঞেস করল, প্রপিতামহ, আমি কি করব? প্রপিতামহ বললেন, প্রতি পূর্ণিমার রাতে তুমি এখানে আসবে। এই কক্ষে আরও অনেক গুপ্ত সম্পদ আছে। সেগুলো দিয়ে তুমি দরিদ্রদের সাহায্য করবে। কিন্তু মনে রাখবে, কখনো নিজেদের প্রয়োজনের বেশি নেবে না। আমি জিজ্ঞেস করলাম, আমরা কিভাবে বুঝব কোনো পরিবারের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন? প্রপিতামহ মৃদু হেসে বললেন, মাধুরী, তুমি একজন মা। একজন মায়ের হৃদয় সবচেয়ে ভালো বুঝতে পারে কার সাহায্য প্রয়োজন। তোমার অন্তর যাকে দেখে কাঁদবে সেই পরিবারকেই সবার আগে সাহায্য করবে। রিয়া জিজ্ঞেস করল, প্রপিতামহ, আমি কি করতে পারি? প্রপিতামহ বললেন, তুমি ছোটদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের এলাকার অনেক শিশু স্কুলে যেতে পারে না। তাদের জন্য একটা বিনামূল্যে স্কুল তৈরি করতে হবে। নতুন পরিকল্পনা। প্রপিতামহের আত্মা মিলিয়ে যাওয়ার আগে আরও বললেন, মনে রাখবে, এই কাজ গোপনে করতে হবে। কেউ যেন জানতে না পারে যে তোমাদের কাছে এত সম্পদ আছে। অন্যথায় মানুষ লোভী হয়ে যাবে। তারপর তিনি দেয়ালের একটা গোপন অংশ দেখিয়ে বললেন, এখানে আরও অনেক সম্পদ লুকানো আছে। প্রযোজনম তো নিয়ে কাজ করবে। আলো মিলিয়ে যাওয়ার পর আমরা সেই গোপন অংশটা খুলে দেখলাম। সত্যিই সেখানে আরও অনেক সোনা, রূপা আর পুরনো দুর্লভ জিনিসপত্র আছে। প্রথম সেবা কার্যক্রম। পরের সপ্তাহে আমরা আমাদের প্রথম সেবা কার্যক্রম শুরু করলাম। আমাদের পাড়ার কাজের মেয়ে রিতার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের চিকিৎসার টাকা নেই। আমি গোপনে রিতার মাকে হাসপাতালের সব খরচ দিয়ে দিলাম। বললাম যে এটা আমাদের পুরনো জমানো টাকা। অভিষেক আমাদের এলাকার 10টা দরিদ্র পরিবারের বাচ্চাদের জন্য বইখাতা কিনে দিল। রিয়া তার বন্ধুদের নিয়ে একটা ছোট শিক্ষা কেন্দ্র খুলল। সে পাড়ার ছোট বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা শেখাতে শুরু করল। সুদীপ আমাদের এলাকার রাস্তাঘাট মেরামতের জন্য টাকা দিল। অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। আমাদের এই কাজের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষ ভাবতে শুরু করল যে আমরা কোনো লটারি জিতেছি বা হঠাৎ করে অনেক টাকা পেয়েছি। কিছু মানুষ আমাদের কাছে এসে সরাসরি টাকা চাইতে শুরু করল। এই পরিস্থিতি আমাদের জন্য বেশ কঠিন হয়ে উঠল। একদিন আমাদের পাড়ার সর্দার সাহেব আমাদের বাড়িতে এসে বললেন, দাস সাহেব, আপনাদের অবস্থা তো মনে হচ্ছে হঠাৎ খুব ভালো হয়েছে। আমাদের পাড়ার উন্নতির জন্য আরও কিছু করতে পারেন না? সুদীপ সাবধানে বলল, সর্দার সাহেব, আমরা যতটুকু পারি ততটুকুই করছি। আমাদের তো সীমিত আয়। কিন্তু সর্দার সাহেব সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আপনারা লুকাচ্ছেন কিছু। একসাথে এতগুলো পরিবারকে সাহায্য করা সম্ভব নয় সাধারণ আয় দিয়ে। নতুন কৌশল। সেদিন রাতে আমাদের পারিবারিক বৈঠক হল। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। অভিষেক বলল, আমাদের কৌশল বদলাতে হবে। আমরা সরাসরি সাহায্য না করে বিভিন্ন সংস্থার মাধ্যমে সাহায্য করতে পারি। রিয়া বলল, আমি একটা এনজিও খোলার কথা ভাবছি। সেই নামে আমরা সব কাজ করব। আমি বললাম, এটা ভালো আইডিয়া। এতে আমাদের পরিচয় গোপন থাকবে। সুদীপ বলল, আমি আমার এক কলেজের বন্ধুর সাথে কথা বলব। সে এনজিও রেজিস্ট্রেশনের কাজ করে। এনজিও গঠন। 1 মাসের মধ্যে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ ফাউন্ডেশন নামে একটা এনজিও রেজিস্ট্রেশন করালাম। এনজিওর প্রেসিডেন্ট করলাম সুদীপকে, সেক্রেটারি অভিষেক, আর আমি আর রিয়া হলাম সদস্য। এনজিওর নামে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। সেই গুপ্ত সম্পদ থেকে কিছু সোনা বিক্রি করে টাকা জমা দিলাম। এবার আমরা আরও বড় পরিসরে কাজ শুরু করলাম। শুধু আমাদের এলাকায় নয়, আশেপাশের কয়েকটা গ্রামেও আমাদের সেবা কার্যক্রম বিস্তার করলাম। বিশেষ স্কুল প্রকল্প। রিয়ার পরিকল্পনা অনুযায়ী আমরা একটা বিশেষ স্কুল তৈরি করলাম। এই স্কুলে দরিদ্র পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারে।
তাদের বইখাতা, পোশাক, এমনকি দুপুরের খাবারও দেওয়া হয়। স্কুলটা খোলার পর পুরো এলাকার মানুষ খুশি হয়ে গেল। অনেক বাচ্চা যারা আগে স্কুলে যেতে পারত না, তারা এখন নিয়মিত পড়াশোনা করছে। রিয়া স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ শুরু করল। সে তার বন্ধুদেরও শিক্ষক হিসেবে নিযোগ দিল। অভিষেক স্কুলের প্রশাসনিক কাজ সামলাত। সে প্রতিটা বাচ্চার পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখত। চিকিৎসা সেবা কার্যক্রম। আমি একটা চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করলাম। সপ্তাহে 2 দিন আমাদের এনজিও অফিসে একজন ডাক্তার এসে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। যাদের বড় অপারেশন বা দামি চিকিৎসার প্রয়োজন, তাদের হাসপাতালের সব খরচ আমরা দিয়ে দিতাম। এক সময় আমাদের এলাকার একজন রিকশাওয়ালার ছোট মেয়ের হৃদযন্ত্রের অপারেশন করাতে হল। সেই অপারেশনে 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমরা পুরো টাকা দিয়ে দিয়েছিলাম। কৃষি উন্নয়ন প্রকল্প। সুদীপের পরিকল্পনায় আমরা কৃষি উন্নয়ন প্রকল্প শুরু করলাম। আমাদের এলাকার কৃষকদের উন্নত বীজ, সার আর কৃষি যন্ত্রপাতি কিনে দিলাম। অনেক কৃষক যারা জমিতে ধান ছাড়া অন্য কিছু চাষ করতে পারত না, তাদের সবজি চাষ করতে সাহায্য করলাম। আমরা একটা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলাম। সেখানে কৃষকদের আধুনিক চাষাবাদের পদ্ধতি শেখানো হতো। মহিলাদের স্বাবলম্বন প্রকল্প। আমি বিশেষভাবে মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটা নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। ঢাকার পুরান শহরের একটি ছোট গলিতে বাস করত হাফেজ আব্দুর রহমান। তিনি একজন গরিব মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি উঠে পড়তেন এবং মসজিদে যেতেন। তার ছোট্ট দোকানটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। আব্দুর রহমানের একটি সন্তান ছিল, নূর নামের এক কন্যা। নূর মাত্র 5 বছর বয়সী, কিন্তু তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। সে কুরআন শরীফ হিফজ করেছিল এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখত। গ্রামের মানুষেরা তাকে নূর নামে ডাকত কারণ তার চরিত্র ছিল আলোর মতো পবিত্র এবং উজ্জ্বল। একদিন সকালে আব্দুর রহমান তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক এসে হাজির হলেন। তার পোশাক ছিল সাদা, চেহারায় ছিল নূরের আভা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ভাই। আমি দূর থেকে এসেছি। শুনেছি এই এলাকায় একটি মেয়ে আছে যার নাম নূর, যে খুবই জ্ঞানী এবং ধার্মিক। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, নূর আমার মেয়ে। কিন্তু আপনি কে? কেন তার খোঁজ নিচ্ছেন? বয়স্ক ব্যক্তি মৃদু হেসে বললেন, আমার নাম ইব্রাহিম। আমি একজন পীর সাহেব। আমি সারা দেশ ঘুরে বেড়াই এবং জ্ঞানী ও ধার্মিক মানুষদের সাথে সাক্ষাৎ করি। আমি শুনেছি আপনার মেয়ে নূর অসাধারণ জ্ঞানের অধিকারী। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। পীর ইব্রাহিম সাহেব নূরের সাথে দেখা করতে চাইলেন। আব্দুর রহমান তার মেয়েকে ডাকলেন। নূর এসে সালাম দিল এবং পীর সাহেবের পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করল। পীর সাহেব নূরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার চেহারায় ছিল নম্রতা এবং বিনয়, চোখে ছিল জ্ঞানের আলো। তিনি বললেন, মা নূর, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি উত্তর দিতে পারবে? নূর বিনীতভাবে বলল, জি পীর সাহেব, আল্লাহ তায়ালা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব। পীর সাহেব প্রথম প্রশ্ন করলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? নূর চিন্তা করে বলল, পীর সাহেব, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। পীর সাহেব সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত? নূর উত্তর দিল, একজন মুমিনের মধ্যে থাকা উচিত সবর, ধৈর্য, শকর, কৃতজ্ঞতা, তাকওয়া, আল্লাহভীতি, রহমত, দয়া এবং ন্যায়বিচার। কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। পীর সাহেব আরও কয়েকটি কঠিন প্রশ্ন করলেন এবং নূর সবগুলোর সুন্দর উত্তর দিল। তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ জ্ঞানের অধিকারী। তৃতীয় অধ্যায়, বিশেষ দায়িত্ব। পরদিন সকালে পীর ইব্রাহিম সাহেব আবার এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার একটি বিশেষ অনুরোধ আছে। আমি নূরকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়ে যেতে চাই। আব্দুর রহমান চিন্তিত হয়ে বললেন, পীর সাহেব, কি ধরনের কাজ? নূর তো এখনও ছোটও। পীর সাহেব বিস্তারিত বললেন, দেখুন ভাই, এই দেশের উত্তরাঞ্চলে একটি গ্রাম আছে, শান্তিগ্রাম। সেই গ্রামের মানুষেরা ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে।
তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে এবং সঠিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছে। আমি চাই নূর সেখানে গিয়ে মানুষদের সঠিক ইসলামিক শিক্ষা দেয়া। তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সে মানুষদের হৃদয় স্পর্শ করতে পারবে। আব্দুর রহমান দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার মেয়েকে দূরে পাঠাতে মন চাচ্ছিল না, অন্যদিকে এটি একটি মহৎ কাজ। তিনি নূরকে ডেকে সব কথা বললেন। নূর শুনে বলল, আব্বু, আমি যেতে চাই। যদি আমার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে এটি আল্লাহর পথে একটি জিহাদ হবে। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লুকিয়ে রাখে, তাকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। আব্দুর রহমান তার মেয়ের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝলেন যে নূর সত্যিই একটি বিশেষ আমানত। তিনি অনুমতি দিলেন। চতুর্থ অধ্যায়, শান্তিগ্রামের পথে। নূর এবং পীর ইব্রাহিম সাহেব শান্তিগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে তারা অনেক গ্রাম পার হলেন। প্রতিটি জায়গায় নূর দেখল যে মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ দারিদ্র্যে, কেউ রোগে, কেউ পারস্পরিক বিরোধে। একটি গ্রামে তারা রাত্রিযাপন করলেন। সেখানে দেখা হল আমিনা নামের এক বিধবা মহিলার সাথে। তার 3টি ছোট সন্তান এবং সে খুবই দরিদ্র। নূর তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। নূর আমিনা আপাকে বলল, আপা, আপনার অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যার কথা সে কল্পনাও করতে পারে না। নূর আমিনা আপাকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিল এবং তাকে সাহস দিল। তার সাথে কথা বলে আমিনা আপার মনে নতুন শক্তি এসে গেল। পরদিন সকালে নূর এবং পীর সাহেব যাত্রা অব্যাহত রাখলেন। পথে পীর সাহেব নূরকে বললেন, মা নূর, তুমি খেয়াল কর, তোমার ছোট্ট একটা কথা কেমন আমিনা আপার মনে শান্তি এনে দিয়েছে। এটাই হল ইসলামের শক্তি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, শান্তিগ্রামে পৌঁছানো। 3 দিন পরে তারা শান্তিগ্রামে পৌঁছালেন। গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা দেখলেন যে মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। গ্রামের মানুষেরা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখল। তারা ভাবল এরা বাইরে থেকে এসেছে, হয়তো কোনো ফায়দা লোটার জন্য। গ্রামের মোড়ল করিম মিয়া এসে তাদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কেন এসেছেন? পীর সাহেব বিনীতভাবে বললেন, ভাই, আমরা ইসলামিক শিক্ষা প্রচারের জন্য এসেছি। এই মেয়েটি নূর খুবই জ্ঞানী। সে আপনাদের কুরআন হাদিসের সঠিক শিক্ষা দিতে পারবে। করিম মিয়া একটু রাগান্বিত হয়ে বললেন, দেখুন, আমরা মুসলমান। আমাদের ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি। আমাদের কোনো বাইরের শিক্ষার দরকার নেই। নূর নম্রভাবে বলল, চাচা, আমরা আপনাদের কোনো সমালোচনা করতে আসিনি। আমরা শুধু জ্ঞান ভাগাভাগি করতে চাই। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা চীনে গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে। করিম মিয়া নূরের কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা থাকতে পারেন। কিন্তু আমাদের মানুষেরা রাজি হবে কিনা জানি না। ষষ্ঠ অধ্যায়, প্রাথমিক বাধা। নূর এবং পীর সাহেব গ্রামের মসজিদে থাকার ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন খুবই কঠিন গেল। গ্রামের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন নূর দেখল যে গ্রামের মহিলারা একটি অসুস্থ শিশুর জন্য তাবিজকবচ ব্যবহার করছে। নূর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি করছেন? একজন মহিলা বলল, এই শিশুটি অসুস্থ। আমরা তার জন্য তাবিজ দিয়েছি যেন জিনভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। নূর বিনীতভাবে বলল, আপারা, ইসলামে তাবিজকবচ ব্যবহার করা শিরক। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারে না। চলুন, আমরা এই শিশুর জন্য দোয়া করি এবং চিকিৎসকের কাছে নিয়ে যাই। মহিলারা প্রথমে রাগ করল, কিন্তু নূরের নম্র আচরণ দেখে তারা শান্ত হল। নূর তাদের কুরআনের কিছু আয়াত শিখিয়ে দিল যা অসুখের জন্য পড়া যায়। সপ্তম অধ্যায়, প্রথম সাফল্য। কয়েকদিন পরে অলৌকিক ঘটনা ঘটল। নূরের দোয়া এবং সঠিক চিকিৎসার ফলে সেই অসুস্থ শিশু সুস্থ হয়ে উঠল। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষেরা নূরের প্রতি আস্থা রাখতে শুরু করল। একদিন সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী মসজিদে এসে নূরের সাথে কথা বলতে চাইল। তারা বলল, নূর আপা, আমরা আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। নূর খুব খুশি হল। সে তাদের নিয়ে একটি হালকা চালিয়ে বসল। প্রথমে সে আল্লাহর পরিচয় নিয়ে কথা বলল।
দেখুন ভাই বোনেরা, নূর বলল, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন মায়ের চেয়েও বেশি। তিনি আমাদের জন্য সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড় সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি, বিবেক এবং পছন্দের ক্ষমতা। একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন? কেন দুঃখ কষ্ট দেন? নূর উত্তর দিল, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করেন আমাদের ঈমান যাচাই করার জন্য। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি আমাদের ঈমানকেও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করা হয়। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। কিন্তু সবরকারীদের সুসংবাদ দাও। অষ্টম অধ্যায়, গভীর শিক্ষা। দিন নূরের চারপাশে মানুষের ভিড় বাড়তে থাকল। সে প্রতিদিন মসজিদে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। একদিন একজন যুবক এসে বলল, নূর আপা, আমার মনে একটা প্রশ্ন আছে। আমি মাঝে মাঝে খারাপ কাজের দিকে আকৃষ্ট হই। এটা কি পাপ? নূর বুঝতে পারল যে এটি একটি সূক্ষ্ম প্রশ্ন। সে বলল, দেখো ভাই, মানুষের মনে খারাপ চিন্তা আসা স্বাভাবিক। রাসূল শাহ বলেছেন, আল্লাহ আমার উম্মতের মনের খারাপ চিন্তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা সেই কাজ করে বা মুখে বলে। গুরুত্বপূর্ণ বিষয় হল, খারাপ চিন্তা এলে সেটা থেকে আল্লাহের কাছে আশ্রয় চাওয়া এবং ভালো কাজে মনোযোগ দেওয়া। যুবকটি আরও জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে নিজেকে পাপ থেকে রক্ষা করব? নূর বলল, প্রথমত নিয়মিত নামাজ পড়। নামাজ পাপ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, ভালো সঙ্গী নির্বাচন কর। রাসূল শাহ বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তৃতীয়ত, সর্বদা আল্লাহকে স্মরণ কর। চতুর্থত, কুরআন তেলাওয়াত কর এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। নবম অধ্যায়, পারিবারিক সমস্যার সমাধান। কয়েক সপ্তাহ পরে গ্রামের একটি বড় সমস্যার সমাধানের জন্য নূরের কাছে আসা হল। দুই ভাই, রশিদ এবং খালিদ, সম্পত্তি নিয়ে মারাত্মক বিরোধে জড়িয়ে পড়েছিল। তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে চলেছিল। গ্রামের লোকেরা নূরকে বলল, আপা, আপনি যদি এই দুই ভাইয়ের সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আমরা বুঝব যে আল্লাহ সত্যিই আপনার সাথে আছেন। নূর প্রথমে রশিদের সাথে আলাদা কথা বলল। রশিদ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, নূর আপা, খালিদ আমার সাথে খুবই অন্যায় করেছে। বাবার সম্পত্তিতে আমার ন্যায্য অধিকার সে দিচ্ছে না। নূর শান্তভাবে বলল, রশিদ ভাই, আপনার রাগ বুঝতে পারছি। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে ব্যক্তি তার রাগ সংযত রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আর রাসূল সাঃ বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে কুস্তিতে হারায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর নূর খালিদের সাথে কথা বলল। খালিদও তার নিজের যুক্তি দিল। নূর ধৈর্যের সাথে দুই পক্ষের কথা শুনল। তারপর নূর একদিন দুই ভাইকে একসাথে ডাকল। সে বলল, রশিদ ভাই, খালিদ ভাই, আপনারা দুজনেই আমার কাছে এসেছেন। এটাই প্রমাণ করে যে আপনারা সমাধান চান। কিন্তু আপনারা কি জানেন, ভাই ভাইয়ের সম্পর্ক সম্পত্তির চেয়ে অনেক বেশি মূল্যবান? নূর কুরআনের একটি আয়াত তেলাওয়াত করল, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও। তারপর সে বলল, আপনাদের বাবা কি চাইতেন যে তার মৃত্যুর পরে তার দুই প্রিয় সন্তান একে অপরের শত্রু হয়ে যাক? আপনাদের বাচ্চারা কি চাইবে যে তাদের চাচামামা তাদের পরিবার থেকে দূরে থাকুক? দুই ভাইয়ের চোখে পানি এসে গেল। তারা বুঝতে পারল যে সম্পত্তির লোভে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভাইয়ের ভালোবাসা, হারাতে বসেছে। নূর তাদের ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করার পদ্ধতি বুঝিয়ে দিল। সে বলল, ইসলামে সম্পত্তি বণ্টনের একটি স্পষ্ট নিয়ম আছে। আল্লাহ নিজেই কুরআনে এই নিয়ম দিয়েছেন। এই নিয়ম মেনে চললে কোনো বিরোধ থাকে না। দুই ভাই একে অপরের কাছে ক্ষমা চাইল এবং আলিঙ্গন করল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল যে নূরের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। দশম অধ্যায়, নারী শিক্ষার প্রসার। নূরের প্রভাবে গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। কিন্তু একটি বিষয়ে এখনও সমস্যা ছিল, মেয়েদের শিক্ষা। গ্রামের অনেক মানুষ মনে করত যে মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। একদিন নূর গ্রামের মহিলাদের সাথে আলাদা বৈঠক করল। সেখানে এসেছিল রহিমা আপা, ফাতেমা আপা, খাদিজা আপা এবং আরও অনেকে। নূর তাদের বলল, আপারা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। ইসলামে নারী পুরুষের সমান মর্যাদা পেয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। রাসূল শাহ
বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ, এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি গি। রহিমা আপা বলল, কিন্তু নূর, আমাদের সমাজে মেয়েরা বেশি পড়ালেখা করলে বিয়েশাদিতে সমস্যা হয় গে। নূর উত্তর দিল, আপা, এটি একটি ভুল ধারণা। ইসলামের ইতিহাস দেখুন। আমাদের প্রিয় নবীজির স্ত্রী হরত আয়েশা ছিলেন একজন বড় আলেম। তার কাছে থেকে হাজারো সাহাবী হাদিস শিখেছেন। হরত ফাতেমা ছিলেন অত্যন্ত জ্ঞানী। তারা কি বিয়েশাদিতে সমস্যায় পড়েছিলেন? ফাতেমা আপা জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? আমরা তো অশিক্ষিতও। নূর উৎসাহের সাথে বলল, আপারা, আমি আপনাদের জন্য একটি মহিলা শিক্ষা বৃত্ত শুরু করতে চাই। আমরা একসাথে কুরআন শরীফ পড়ব, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের মেয়েদেরও এই শিক্ষায় অংশ নিতে উৎসাহিত করব গু। মহিলারা এই প্রস্তাবে খুশি হল। তারা সিদ্ধান্ত নিল যে প্রতি বৃহস্পতিবার বিকেলে তারা নূরের কাছে বসে ইসলামিক শিক্ষা নেবে। একাদশ অধ্যায়, যুব সমাজের পরিবর্তন। গ্রামের যুবকদের মধ্যেও নূরের প্রভাব পড়তে থাকল। আগে যারা অলস্তায় দিন কাটাত, তারা এখন জ্ঞান চর্চায় আগ্রহী হয়ে উঠল। জাহিদ নামের এক যুবক নূরের কাছে এসে বলল, আপা, আমি জীবনে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন আমার জীবনের কোনো মানে নেই গি। নূর তাকে বলল, জাহিদ ভাই, আপনার এই অনুভূতি অস্বাভাবিক নয়। অনেক মানুষই জীবনের অর্থ খুঁজতে সংগ্রাম করে। কিন্তু ইসলাম আমাদের বলেছে যে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার পৃথিবীতে খলিফা হিসেবে দায়িত্ব পালন করা গু। খলিফা মানে কি? জাহিদ জিজ্ঞেস করল। নূর ব্যাখ্যা করল, খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ আমাদের এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানো, দরিদ্রদের সাহায্য করা, জ্ঞানের প্রসার ঘটানো গো। জাহিদ উৎসাহিত হয়ে বলল, তাহলে আমি কি করতে পারি? নূর বলল, আপনি গ্রামের অন্যান্য যুবকদের নিয়ে একটি সেবা সংস্থা গড়তে পারেন। যেমন অসহায়দের সাহায্য করা, গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করা, বৃক্ষরোপণ করা, নিরক্ষরদের লেখাপড়া শেখানো। রাসূল বলেছেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে অন্যদের উপকারে আসে। এই কথা শুনে জাহিদ এবং তার বন্ধুরা একটি যুব সংগঠন গড়ে তুলল। তারা নাম রাখল খেদমতে খালক ও মানুষের সেবা। দ্বাদশ অধ্যায়, বিপত্তির মোকাবেলা। কয়েক মাস পরে গ্রামে একটি বড় বিপদ এসে হাজির হল। মুষলধারে বৃষ্টির কারণে পাশের নদীতে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংকটের মুহূর্তে নূরের শেখানো শিক্ষার প্রকৃত পরীক্ষা হল। গ্রামের মানুষেরা একে অপরের পাশে দাঁড়াল। যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের আশ্রয় দেওয়া হল অন্যদের বাড়িতে। জাহিদের নেতৃত্বে যুব সংগঠনের ছেলেরা দিনরাত পরিশ্রম করল। তারা উদ্ধার কাজে অংশ নিল, খাবার বিতরণ করল, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল। নূর মহিলাদের সংগঠিত করে একটি রান্নাঘর খোলা হল যেখানে সকলের জন্য খাবার রান্না হতে থাকল। তারা কুরআনের এই আয়াতটি মনে রেখে কাজ করল, যে একটি জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। এই দুর্যোগের সময়ে গ্রামবাসীরা দেখল যে ইসলামের সত্যিকারের শিক্ষা কি। তারা বুঝল যে ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষে মানুষে ভালোবাসা এবং সহানুভূতি সৃষ্টি করে। ত্রয়োদশ অধ্যায়, আত্মিক উন্নতি। বন্যার পরে গ্রামের মানুষের মধ্যে একটি নতুন চেতনা জাগল। তারা বুঝল যে জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একদিন সন্ধ্যায় গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, আবু তালেব চাচা, নূরের কাছে এলেন। তিনি বললেন, বেটি নূর, আমার বয়স হয়েছে। মৃত্যুর কথা ভাবলে মনটা অস্থির হয়ে যায়। আমি কিভাবে আল্লাহর কাছে প্রস্তুতি নেব? নূর চাচার কথা শুনে মর্মাহত হল। সে বলল, চাচা, মৃত্যুর ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়। এটি পরপারে যাওয়ার একটি পথ মাত্র। নূর চাচাকে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এর গুরুত্ব সম্পর্কে বলল। চাচা, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। নূর তাকে কবরের প্রশ্ন সম্পর্কেও বলল এবং শেখাল কিভাবে সেই প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে হয়। 3টি মূল প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ আমার নবী। চাচা নূরের কাছে নিয়মিত আসতে শুরু করলেন এবং আধ্যাত্মিক শিক্ষা নিতে লাগলেন। চতুর্দশ অধ্যায়, শিশুদের শিক্ষা।
নূর বুঝল যে গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল শিশুরা। তাদের সঠিক শিক্ষা দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। সে গ্রামের শিশুদের জন্য একটি মক্তব, ধর্মীয় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করল। সেখানে শিশুরা কুরআন শেখার পাশাপাশি সাধারণ শিক্ষাও পেতে থাকল। ছোট্ট আব্দুল্লাহ, ৮ বছর বয়স, একদিন জিজ্ঞেস করল, নূর আপা, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আমি কিভাবে জানব যে তিনি আছেন? নূর হেসে বলল, আব্দুল্লাহ, তুমি বাতাস দেখতে পাও না আপা গিউ? কিন্তু বাতাস যে আছে সেটা তুমি অনুভব কর, তাই না? গাছের পাতা নড়ে, তোমার চুল উড়ে। তেমনি আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ চারপাশে ছড়িয়ে আছে। সূর্যকে উঠায়, চাঁদকে আকাশে রাখে, ফুলকে এত সুন্দর করে বানায়। আব্দুল্লাহ বলল, আল্লাহ। ঠিক। এবং আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে একটি বিশেষ অনুভূতি দিয়েছেন, যাকে বলে ঈমান। এই ঈমানের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারি। নূর শিশুদের খেলার ছলে ইসলামিক আদবকায়দা শেখাত। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা। পঞ্চদশ অধ্যায়, অর্থনৈতিক ন্যায়বিচার। নূর লক্ষ্য করল যে গ্রামে অর্থনৈতিক বৈষম্য রয়েছে। কিছু মানুষ খুব গরিব, আবার কিছু মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। সে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষদের শিক্ষা দিতে শুরু করল, বিশেষ করে জাকাতের গুরুত্ব সম্পর্কে। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হাজী সাহেবের সাথে নূরের কথা হল। হাজী সাহেব বললেন, নূর আপা, আমি তো নামাজ রোজা করি, জাকাত দেওয়ার কি দরকার? নূর বলল, হাজী সাহেব, ইসলামের ৫টি স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। জাকাত ইসলামের একটি মূল ভিত্তি। এটি শুধু দান নয়, এটি গরিবের অধিকার। নূর কুরআনের আয়াত উদ্ধৃত করল, আর তাদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। জাকাত দেওয়ার ফায়দা কি? হাজী সাহেব জিজ্ঞেস করলেন। নূর বলল, প্রথমত, জাকাত আপনার সম্পদকে পবিত্র করে। দ্বিতীয়ত, এটি আপনার মনের কার্পণ্য দূর করে। তৃতীয়ত, এটি সমাজে ভারসাম্য আনে। চতুর্থত, আল্লাহ তায়ালা প্রতিদান হিসেবে আপনার সম্পদে বরকত দেন। হাজী সাহেব রাজি হয়ে গেলেন। তিনি নিয়মিত জাকাত দিতে শুরু করলেন। নূর আরও বল যে ইসলামে সুদ হারাম এবং এর বিকল্প হিসেবে মুদারাবা, মুশারাকা ইত্যাদি ইসলামিক ব্যাংকিং পদ্ধতি রয়েছে। ষোড়শ অধ্যায়, পরিবেশ সংরক্ষণ। নূর দেখল যে গ্রামের পরিবেশ রক্ষার ব্যাপারে মানুষের সচেতনতা কম। নদীতে ময়লা আবর্জনা ফেলা হয়, গাছ কাটা হয় নির্বিচারে। একদিন জুমার খুতবায় নূর পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলল। সে বলল, ভাই ও বোনেরা, আল্লাহ তায়ালা আমাদের এই পৃথিবীর আমানতদার বানিয়েছেন। আমাদের দায়িত্ব হল এই পৃথিবীকে রক্ষা করা। নূর রাসূল শাহ এর একটি হাদিস উল্লেখ করল, যদি কিয়ামত এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন সেটা রোপণ করে দেয়া। নূর বলল, এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলামে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তারপর থেকে গ্রামে একটি পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন হল। তারা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে লাগল এবং নদীর পরিচ্ছন্নতা রক্ষা করতে লাগল। সপ্তদশ অধ্যায়, আন্তর্ধর্মীয় সম্প্রীতি। শান্তিগ্রামে মুসলমানদের পাশাপাশি কিছু হিন্দু ও খ্রিস্টান পরিবার বাস করত। নূর চাইল যে সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকুক। একদিন হিন্দু সম্প্রদায়ের পূজার দিনে কিছু মুসলিম যুবক গোলযোগ করার চেষ্টা করল। নূর সাথে সাথে তাদের থামাল। সে বলল, এটা কি করছো তোমরা? ইসলাম কি তোমাদের এই শিক্ষা দিয়েছে? যুবকরা বলল, কিন্তু আপা, ওরা তো কাফের। নূর গম্ভীরভাবে বলল, ইসলামে অন্য ধর্মের মানুষদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। কুরআনে আছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আরও আছে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। নূর তাদের রাসূল শাহ এর জীবনের উদাহরণ দিল। নবীজি শাহ মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করেছিলেন। তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। এরপর থেকে গ্রামে সব ধর্মের মানুষ একসাথে শান্তিতে বাস করতে লাগল। তারা একে অপরের উৎসবে অংশগ্রহণ করত এবং সংকটের সময় পাশে দাঁড়াত। অষ্টাদশ অধ্যায়, চ্যালেঞ্জের মুখোমুখি। কয়েক মাস পরে নূর এবং তার কাজের বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করল। পাশের গ্রামের একজন পীর হুজুর সাহেব নূরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে শান্তিগ্রামে এসে কিছু মানুষকে বলল, দেখুন, এই মেয়েটা নাকি ইসলাম শেখায়, কিন্তু মেয়েদের দ্বারা পুরুষদের ইসলাম শেখা ঠিক নয়। কিছু গোডা মানুষ তার কথায় প্রভাবিত হল।
তারা নূরের বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করল। একদিন নূর দেখল যে কিছু মানুষ তার দার্শে ধর্মীয় আলোচনায় আসা বন্ধ করে দিয়েছে। সে মনে মনে দুঃখ পেল। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই গি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল।
সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। ৪ রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর ১০ জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই ৩টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও ৫ বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন ৯ বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে।
মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল।
ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? ৫০ টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর! এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। ৩ তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ৩য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম, আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। ২টো রুম, একটা ছোট্ট রান্নাঘর, আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের ২টো ছেলে, একজন ক্লাস ৮-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব।
বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল।
সপ্তাহে ৩ দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না।
হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে।
প্রতিদিন সকালে ৩ ঘণ্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। ২ বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। ৭ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। ১.৫ বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল ১০,০০০ টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন ১০ বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে ১৫,০০০ টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। ২ সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। ২ পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন।
আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল ৩ মাস পর। এই ৩ মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। ৮ম অধ্যায়, নতুন পথ। ৩ মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। ২ পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। ২ রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া ৫,০০০ টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও ১ বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,০০০। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। ৯ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল।
সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র ৬ মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ১০ম অধ্যায়, আলোর দিকে। ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল।
এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন, সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা।
সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব